হ্যালো সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স লিজেন্ডার পলিনোমিয়াল এ অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে। আমরা গত পর্বে আপনাদের সাথে লিজেন্ডার পলিনোমিয়াল এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ থিওরেম নাম্বার 4 সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের পর্বে এই থিওরেম 4 রিলেটেড আমরা একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি। সেটি হচ্ছে এক্সাম্পল নাম্বার 6 আমাদের তিতাস পাবলিকেশনস এর সিকোয়েন্স অনুযায়ী। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষায় অনেকবার এসেছে। আমরা এই গুরুত্ব প্রশ্নটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমরা এখন যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে এক্সাম্পল 6, প্রমাণ করো যে প্রুভ দ্যাট ইন্টিগ্রাল সাইন অফ -1 থেকে 1 p সাফিক্স n অফ x হোল স্কয়ার dx সমান 2 ডিভাইডেড বাই 2n প্লাস 1। তাহলে এখন আমরা এটা প্রমাণ করব। তাহলে প্রুফ, আমাদেরকে এটা প্রমাণের জন্য রড্রিক্সের ফর্মুলার সাহায্য আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা পাচ্ছি বাই রড্রিক্স ফর্মুলা। রড্রিক্স ফর্মুলাটাও কিন্তু আমরা প্রমাণ দেখেছিলাম, আশা করি আপনারা সেটা জানেন। রড্রিক্স ফর্মুলা উই গেট, আমরা পাই রড্রিক্স ফর্মুলা থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে p সাফিক্স n অফ x সমান 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল dn dxn 1x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এটাই ছিল আমাদের রড্রিক্সের ফর্মুলা। এখন আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটার আমরা বাম পক্ষটা নিব। তাহলে আমরা যেটা পাচ্ছি নাও -1 থেকে 1 আমার p সাফিক্স n অফ x হোল স্কয়ার সাথে হচ্ছে dx সমান ইন্টিগ্রাল সাইন -1 থেকে 1 সেটা আমরা লিখলাম। p সাফিক্স n অফ x সমান যদি এটা হয়, এটাকে আপনি যখন বর্গ করবেন, এই যে স্কয়ার বর্গ করবেন, তাহলে আপনি পাবেন 1 বাই 2 টু দি পাওয়ার 2n হবে বর্গ করলে। n ফ্যাক্টোরিয়ালকে বর্গ করলে হবে n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। তারপর দেন এটাকে আমরা বর্গ করব, এটাকে বর্গ করলে আমার এরকম দুইটা আসবে। তাহলে আমরা দুইটা এখন পাশাপাশি লিখব। তাহলে dn dxn আমার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n আবার আসবে dn dxn x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। স্যার আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আমরা যখন এটাকে বর্গ করে রেজাল্ট এখানে লিখব তাহলে আমরা এটা পেয়ে যাব। এরপর পাওয়ার পরে আমরা যখন বর্গ করব এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে যে আমাদের কি রয়েছে dx রয়েছে না, আমরা dx টা পাশে লিখব। ক্লিয়ার? আচ্ছা, এটা লেখার পরে এবার আমরা যদি লক্ষ্য করি x এর সাপেক্ষে যখন আমরা ইন্টিগ্রেশন করতেছি, আমার এটার মধ্যে x নাই, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে সেটাকে আমরা ইন্টিগ্রাল সাইনের বাইরে বের করে নিয়ে আসব। তাহলে আমরা এটাকে বাইরে বের করে নিয়ে আসি 1 বাই 2 টু দি পাওয়ার 2n n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, সেটা আমরা লিখলাম। আর ইন্টিগ্রাল সাইনটা এই দুইটার মধ্যে থাকবে -1 থেকে 1 আমার dn dxn x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n dn dxn x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n সাথে হচ্ছে dx। তার মানে আমরা এটাকে কনস্ট্যান্ট বলে আমরা বের করে নিয়ে আসলাম। এরপর আপনি যে কাজটা করবেন, এটাকে আপনি u মনে করবেন, এটাকে আপনি v মনে করে আপনি কি করবেন, ইন্টিগ্রেশন করবেন। কেমন? আমরা এই কাজটা করব। তাহলে আমরা যদি সেই কাজটা করি, আমাদের ইউবি মেথডটা ছিল, আমরা একটু আপনাদেরকে উপরে নোট ডাউন করে দিই। আমাদের ইউবি মেথডটা ছিল, ইউবি মেথডটা হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের ইউ কে রেখে বি কে ইন্টিগ্রেশন, যারা আপনি ইউ ধরেছেন তারা আপনি ডিফারেন্সিয়েশন করবেন, যাকে আপনি ভি ধরেছেন তাকে আপনি ইন্টিগ্রেশন করবেন, পুরোটার উপর টোটাল ইন্টিগ্রেশন করবেন, সূত্রের মাইনাস দিবেন। এটাই হচ্ছে আমাদের ইউবি মেথডের ইন্টিগ্রেশন। এখন আমরা সেই কাজটা এখন এখানে করব, আমরা করতে যাচ্ছি। তাহলে আমরা যদি করি, আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করার চেষ্টা করব এই লাইনটা। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে আমরা একটু বাম পাশ থেকে লিখি 1 বাই 2 টু দি পাওয়ার 2n আমার n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, সেটা লিখলাম, এটা যা আছে তা লিখলাম। তারপর দেখেন ইউ কে রেখে, ইউবি মেথড করতেছি, ইউ কে রেখে মানে এটাকে রেখে dxn x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n তাকে ইন্টিগ্রেশন করব, মানে বি কে। আমরা জানি ইন্টিগ্রেশন করলে অর্ডার 1 কমে যায়,
তাহলে আমাদের এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো অর্ডার 1 কমে যাবে, আগে ছিল n, 1 কমে গিয়ে হবে n-1, অর্ডার 1 কমে যাবে, সেটা হয়ে যাবে n-1 আর x স্কয়ার -1 হোল টু দি পাওয়ার n তো থাকবে। তাহলে ইউ কে রেখে বি কে ইন্টিগ্রেশন আমরা সেটা করলাম, তাহলে করার পরে আমরা যখন ইন্টিগ্রেশন করে ফেলবো তাহলে অবশ্যই এখানে যেহেতু এটা লিমিটওয়ালা, তাহলে তার অবশ্যই কি থাকবে, লিমিট থাকবে। আপনি থার্ড ব্র্যাকেট দিতে পারেন, থার্ড ব্র্যাকেট দিয়ে -1 থেকে 1 লিখবেন, ঠিক আছে না? হ্যাঁ, আমরা লিখলাম। এরপর দেখেন আপনার এখানে মাইনাস আছে, একটা ইন্টিগ্রাল সাইন আছে, তাহলে আমরা মাইনাস দিলাম, ইন্টিগ্রাল সাইন দিলাম। কিন্তু এখানে যেহেতু লিমিট আছে আমাদেরকে অবশ্যই লিমিটটা লিখতে হবে -1 থেকে 1, সেটাও দিলাম। এরপর কি বলতেছে, যারা আমি ইউ ধরেছিলাম তারা আমি ডিফারেন্সিয়েশন করব, যারা আমি বি ধরেছিলাম তারা আমি ইন্টিগ্রেশন করব। যারা আমি ইউ ধরছিলাম তারা যদি আমি ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি ডিফারেন্সিয়েশন করলে অর্ডার 1 বাড়ে, ইন্টিগ্রেশন করলে অর্ডার 1 কমে। তাহলে আপনি যদি ওকে যদি কি করেন, ডিফারেন্সিয়েশন করেন ইউকে, তাহলে আমরা অর্ডার 1 বেড়ে যাবে, তাহলে সেটা n+1 হয়ে যাবে। nটা কি হয়ে যাবে, n+1 হয়ে যাবে, n+1 x² - 1 হোল টু দি পাওয়ার n করলাম। তারপর যাকে আপনি ভি ধরেছেন তারা আপনি ইন্টিগ্রেশন করেন, যারা আপনি ভি ধরেছেন তারা আপনি ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশন করলে অর্ডার 1 কমে যাবে। তাহলে আমাদের দাঁড়ালো dn-1 dxn-1, আমার x² - 1 হোল টু দি পাওয়ার n, এটা আমাদের হবে। এবং তার সাথে আমাদের dx তো ইন্টিগ্রেশন যেহেতু আছে, dx তো অবশ্যই আমাদের থাকতে হবে। এবং এইটা এই পুরোটার সাথে গুণাকারে আছে বিধায় আরেকটা আমরা থার্ড বন্ধনে দিলাম, মানে এটা এই দুটার সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, সেটা বোঝার জন্য। ক্লিয়ার? আশা করি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে এতটুকু যদি বুঝতে পারেন, এবার আপনি এখানে লিমিট বসান, এই যে এই জায়গার মধ্যে লিমিট বসান। 1 বসালেও দেখেন 1 থেকে 1 গেলে 0 হয়, তার মানে 0 পাবেন লিমিট বসালে। আবার -1 বসালেও -1 হোল স্কয়ার মানে 1, 1 থেকে 1 গেলে কি হয়, 0 হয়। তার মানে আপার লিমিট বসালো 0 হচ্ছে রেজাল্টটা, লোয়ার লিমিট বসালো কি হচ্ছে, 0 হচ্ছে। তার মানে আমরা 0ই পাচ্ছি, এটার জন্য এতটুকুর জন্য 0 পাচ্ছি। এবার আসি এটার সাথে মাইনাস দিলাম, এটা তো এটার সাথেও গুণ আকারে আছে, তাহলে সেটা লিখে দিব 1/2 টু দি পাওয়ার 2n, আমার n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, সেটা আমরা লিখলাম। এবং এটা তো আছেই, সেটা আমরা এখন লিখে দিব যে -1 থেকে 1 আমার dn+1 dxn+1 x² - 1 হোল টু দি পাওয়ার n dn-1 dxn-1 x² - 1 হোল টু দি পাওয়ার n, সাথে হচ্ছে dx। সোজা কথা, আমি এখন এখানে লিমিট বসালাম, লিমিট বসানোর পর এটা 0 হয়ে যাচ্ছে, এই জন্য 0 লিখলাম, আর মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণাকারে এটা বসে যাবে। এই জাস্ট এতটুকু করলাম। এতটুকু করার পরে স্যার আপনাকে আবারও ইউবি মেথড করতে হবে। দেখেন আবারও এখানে একটা ইউ, এখানে একটা বি তৈরি হয়ে গেছে, তাহলে আমরা এখন আবারও কি করতে হবে, ইউবি মেথড করতে হবে। শুধু এটাই মাথায় রাখবেন, ডিফারেন্সিয়েশন করলে অর্ডার বাড়বে, ইন্টিগ্রেশন করলে অর্ডার কমবে। আর ইউবি মেথডটা আপনাদের জানা আছে, সেটা তো উপরে লিখে দিয়েছি, সেইটা আপনারা অবশ্যই সেখান থেকে দেখতে পারবেন, করে নিতে পারবেন। তাহলে আমরা যদি করি, আমরা যদি ইউবি মেথডটা যদি এখন করি, তাহলে আমরা পাবো, আমরা মাইনাসের জায়গায় মাইনাস লিখলাম 1/2 টু দি পাওয়ার 2n n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, সেটা আমরা লিখলাম। এবার আসেন আমরা ইউবি মেথডটা করি। স্যার ইউবি মেথডটা কি ছিল, ইউ কে রেখে বি কে ইন্টিগ্রেশন ছিল প্রথমে, না? হ্যাঁ, প্রথমে ইউ কে স্থির রাখি, তাহলে dn+1 আমার dxn+1 x² - 1 হোল টু দি পাওয়ার n, এটা কি স্থির রাখলাম। ইউ কে রেখে বি কে ইন্টিগ্রেশন করলে কি হয়, অর্ডার 1 কমে, তাহলে n-1 থেকে যদি অর্ডার আরো 1 কমে যায় তাহলে n-2 হবে। খুব সিম্পল, তাহলে আমরা লিখতে পারি dn-2 ডিভাইডেড বাই dxn-2 আমার x² - 1 হোল টু দি পাওয়ার n। আমার এটার কাজ শেষ, এই জন্য এই দেখেন আমার এটার কাজ শেষ হয়ে গেছে পুরোটা। এই জন্য আমরা যেহেতু এখানে লিমিটওয়ালা, এই জন্য আমাদেরকে এখানে লিমিট দিতে হবে যে -1 থেকে কত পর্যন্ত, 1 পর্যন্ত, সেটা আমরা দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে ওই যে সূত্রের মাইনাস আবার ইন্টিগ্রেশন, তাহলে আবারও দিব, এই যে মাইনাস আবার ইন্টিগ্রেশন, লিমিটটা নিব, লিমিটটা কত আছে স্যার, আমার -1 থেকে 1, এই জন্য এখানে -1 থেকে 1 আমরা লিখবো। তারপর কি ছিল, যারা আপনি ইউ ধরেছেন তারা আপনি ডিফারেন্সিয়েশন করবেন, যারা আপনি ইন্টিগ্রেশন বি ধরেছেন তারা আপনি ইন্টিগ্রেশন করবেন। এই যে সেই কাজটা এখন এখানে করব। যারা আপনি ইউ ধরেছেন, এই যে ওকে যদি আপনি যদি ডিফারেন্সিয়েশন করেন অর্ডার আরো 1 বাড়বে, তাহলে একের সাথে আরো 1 যুক্ত হয়ে অর্ডার 2 হবে, মানে n+2 হবে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে আমার dn+2 ডিভাইডেড বাই, আসলে সেটা না, dn+2 বলা হয় এভাবে, dxn+2 এভাবে বলা হয় উচ্চারণ, কেমন, x² - 1 হোল টু দি পাওয়ার n। আমাদেরকে এই ক্যালকুলেশনটা একটু লম্বা, আমাদেরকে একটু সতর্কভাবে মনোযোগ খেয়াল করার মাধ্যমে আমাদেরকে
ক্যালকুলেশনটা করতে হবে, না হলে কিন্তু মনোযোগ অ্যাবসেন্স হলে কিন্তু ভুল হয়ে যাবে, সম্ভাবনা থাকবে। এই জন্য অবশ্যই আপনাদেরকে মনোযোগের সহিত ম্যাথগুলো সলভ করতে হবে, কারণ এখানে অনেক ক্যালকুলেশন। এটা আমরা লিখলাম, করার পরে এরপর দেন আপনি যখন ওই যে কথা ছিল যারা আপনি ভি ধরেছেন তারা আপনি ইন্টিগ্রেশন করবেন, তাহলে বলেন ইন্টিগ্রেশন করলে অর্ডার কি বাড়ে না কমে? অবশ্যই আপনার কমে। তাহলে যদি কমে যায় তাহলে আপনার এটা কি হবে? ডি এন মাইনাস টু হবে, ডি এক্স এন মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন সেটা থাকবে। এবং যেহেতু ইন্টিগ্রেশন সাইন আমার রয়ে গেছে তাহলে অবশ্যই আমাদের এখানে কি থাকবে? আমাদের অবশ্যই ডিএক্সটা অবশ্যই থাকবে। আমরা আরেকটা কাজ করতে পারি, এটা তো এই যে এটা তো পুরোটার সাথে গুণাকার আছে, তাহলে এটার সাথেও গুণাকার থাকবে, আবার এটার সাথেও কি আকারে থাকবে? গুণাকার থাকবে। তাহলে সেটা করে দিই, মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের আর থাকবে 1/2 টু দি পাওয়ার 2n এন ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, এটা থাকলো। তাহলে আর আপনাকে আর এখানে একটা ব্র্যাকেট দেওয়ার দরকার পড়ে না। আমরা এই কাজটা করলাম। আশা করছি স্যার আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আপনি যদি এখানে যদি আপার লিমিট বসান, দেখেন 1 বসালে 1 থেকে 1 গেলে 0 হয়, তার মানে এটা পুরোটা 0 হয়ে যাবে। আবার -1 বসালেও দেখেন -1 হোল স্কয়ার মানে 1 থেকে 1 গেলে 0 হয়, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আপনি আপার লিমিট আর লোয়ার লিমিট বসালে এই রেজাল্টটা কি হচ্ছে? 0 হচ্ছে। এটা তো 0 হয়ে যাবে, আর বাকি আমাদের এটা কি হয়ে যাবে? বসে যাবে। তাহলে আমরা যে লাইনটা পাবো সেটা হচ্ছে আমাদের 0 প্লাস 1/2 টু দি পাওয়ার 2n আমার n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার ইন্টিগ্রাল সাইন অফ -1 থেকে 1 আমার dn প্লাস 2 আমার dxn প্লাস 2 x স্কয়ার -1 হোল টু দি পাওয়ার n আমার dxn মাইনাস 2 dxn মাইনাস 2 আমার x স্কয়ার -1 হোল টু দি পাওয়ার n সাথে হচ্ছে dx। আমরা এতটুকু পর্যন্ত করলাম। এতটুকু পর্যন্ত করার পরে আমরা তো অলরেডি এখানে আবার ইউবি মেথড চলে আসছে, তাহলে এরকম বারবার আমার ইউবি মেথড আসতে থাকবে। তাহলে আমরা ডট ডট দিয়ে আমরা এর পরবর্তীতে এন সংখ্যক বার কি করব? এন সংখ্যক বার আমরা করব, ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত আমরা ডট ডট দিয়ে কি করব? এখন এন সংখ্যক বার আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে করার পর আপনি যে রেজাল্টটা পাবেন, আপনি যদি লক্ষ্য করেন, একটু এখানে মনোযোগ দিবেন। আপনি যখন প্রথমবার যখন ইউবি মেথড করছিলেন, দেখেন করার পরে প্রথমবার ইউবি মেথড করার পরে, এই যে ইউবি মেথড প্রথমবার করার পরে একটু এদিকে দেখবেন, করার পরে আপনি এখানে একটা মাইনাস সাইন পেয়েছিলেন, তাই না? আবার দ্বিতীয়বার করার পরে ইউবি মেথড, অর্থাৎ এটাকে আপনি ইউ ধরেছিলেন, এটাকে কি ধরেছিলেন? ভি ধরেছিলেন। দ্বিতীয়বার করার পরে আপনার রেজাল্টটা কি আসছে? প্লাস আসছে। তাহলে প্রথমবার করার পরে মাইনাস আসছে, দ্বিতীয়বার ইউবি মেথড করার পরে আমার রেজাল্টটা প্লাস আসছে। তাহলে আমরা প্লাস মাইনাস এরকম পাচ্ছি না। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমরা একটা পাবো -1 হোল টু দি পাওয়ার n। n এর মান 1 হলে আমার মাইনাস আসবে, n এর মান ধনাত্মক হলে, এই জোর হলে আমার কি আসবে? মানে দ্বিতীয়বার আর কি, দ্বিতীয় মানে জোর বুঝাচ্ছে, তখন প্লাস আসবে। তাহলে আমার -1 হোল টু দি পাওয়ার n একটা টার্ম থাকবে, আর নিচে তো এটা তো সবসময় থাকতেছে। তাহলে 2 টু দি পাওয়ার 2n n ফ্যাক্টোরিয়াল, কারণ প্রথমবার করার পরও এটা আসছিল, দ্বিতীয়বার ইউবি মেথড করার পরও এটা আসছে, তার মানে এটা কমন জিনিস। তাহলে এটা সেটা কি থাকবে? লিখলাম। লিখার পরে দেখেন আমার এখানে কি ঘটনাটা ঘটবে। ইন্টিগ্রাল সাইন আগেও -1 থেকে 1 ছিল, এখনো -1 থেকে 1 আছে, সেটা লিখলাম। এর পরবর্তীতে গিয়ে স্যার আপনি যদি লক্ষ্য করেন, দেখেন আপনি যখন দুইবার ইউবি মেথড করেছেন এই রেজাল্টটা পেয়েছেন না? একটু মনোযোগ দিবেন। দুইবার ইউবি মেথড দিয়ে আপনি এই রেজাল্টটা পেয়েছেন। তো আপনি যদি দুইবার ইউবি মেথড করে যদি n+2 পান, আপনি n বার করলে কি পাবেন বলেন তো আমাকে? n+n পাবেন নাকি পাবেন না? অবশ্যই পাবে। আবার বলছি কথাটা, দুইবার ইউবি মেথড করার পর যদি আপনি n+2 পেয়ে থাকেন, তাহলে n বার করলে আপনি কি পাবেন? n+n পাবেন। খুব কমন হিসাব। তাহলে n এর সাথে n যোগ করলে 2n হয়ে থাকে, তাহলে আমরা এখানে পাবো d2n dx2n আমার x স্কয়ার -1 হোল টু দি পাওয়ার n, এটা আমরা পাবো। এরপর দেন আমার এখানে ইন্টিগ্রেশন আর আমার ডিফারেন্সিয়েশন চলে যাবে, আর আমার এটা থাকবে x স্কয়ার -1 হোল টু দি পাওয়ার n, এটা আমার থাকবে, সাথে তো dx আছেই, ঠিক আছে? তাহলে আমরা n বার কি করে x স্কয়ার মাইনাস, যদি এখানের মধ্যে আপনি যদি লক্ষ্য করেন যে আমরা n বার যখন ডিফারেন্সিয়েশন করলাম আমরা এটা পেয়ে গেলাম। পাওয়ার পরে এবার আমরা কি করব? আমরা এখন একটু লক্ষ্য করব। -1 হোল টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2n আবার n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, সেটা লিখলাম। লিখার পরে আমার -1 থেকে 1 একটু খেয়াল করবেন, এই যে জায়গায়
এটাকে যখন আপনি এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যখন আপনি 2n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করবেন, আবার খেয়াল করবেন, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যখন আপনি 2n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করলে আমার ডিফারেন্সিয়েশনটা হবে আমার ফ্যাক্টোরিয়াল 2n আমার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n। এই যে এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। কেমন? এটা আপনারা অবশ্যই কি রাখবেন? মনে রাখবেন। সরি, আপনাকে আবার বলছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে আপনি যখন 2n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করবেন তখন আপনি ফ্যাক্টোরিয়াল 2n পাবেন। কি পাবেন? ফ্যাক্টোরিয়াল 2n আপনি পাবেন। আর এখান থেকে আপনি পাচ্ছেন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n, 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n, সাথে হচ্ছে ডিএক্স। হয়তো আমরা বুঝি নাই, আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n আছে নাকি নাই? তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n সেটা লিখলাম। আপনি এখান থেকে মাইনাস সাইন কমন নেন তো, তাহলে মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কি n হয় নাকি হয় না? তাহলে এখান থেকে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n হয়, 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কি হয়? n হয়। তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে আবারও কথাটা আমরা বলছি, স্যার এই জিনিসটা অবশ্যই আমাকে মনে রাখতে হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে যখন আমরা 2n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করব তখন আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল 2n। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। আর এটাকে তো বুঝতে পেরেছেন, আমরা এটা লিখতে পারি। এবার আমরা ক্যালকুলেশনটা সলভ করি। আমার এক্স এর সাপেক্ষে ফ্যাক্টোরিয়াল 2n টা কনস্ট্যান্ট, সেটাকে আমরা বাইরে ইন্টিগ্রাল সাইনের বাইরে বের করে নিয়ে আসবো। তো আমরা লিখতে পারবো যে এখন স্যার আপনি যদি লক্ষ্য করেন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n, তাহলে হয়ে গেল মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 2n ফ্যাক্টোরিয়াল 2n লিখলাম, ফ্যাক্টোরিয়াল 2n। আর 2 টু দি পাওয়ার 2n আমার n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার সেটা লিখলাম। ইন্টিগ্রাল সাইন অফ মাইনাস 1 থেকে 1 আমার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n, সাথে হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? ওকে, ফাইন, গেল। এরপর যদি আমরা দেখি যে এখানে আমরা লিখতে পারি আমার এটা তো 2n টা তো জোর, তাহলে আমার মাইনাস চিহ্ন থাকবে না, তাহলে এটা লেখার দরকার নাই। আর থাকবে ফ্যাক্টোরিয়াল 2n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2n আমার ফ্যাক্টোরিয়াল n হোল স্কয়ার আমার থাকবে। স্যার এটা আমার জোর ফাংশন, কেন? আপনি x এর বদলে মাইনাস এক্স বসানোর পরও আমার ফাংশনের মানের যদি কোনো পরিবর্তন না হয় তখন সেটাকে আমরা জোর ফাংশন বলতাম নির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে। আপনারা সেটা ফুরিয়ার দ্বারা অধ্যায়ের ক্ষেত্রেও কিন্তু দেখেছিলেন এবং অনার্স প্রথম বর্ষে প্রপার্টিস অফ ইন্টিগ্রাল অধ্যায়ে ক্যালকুলাস 1-এ কিন্তু আপনারা সেগুলা আলোচনা দেখেছিলেন আপনারা। এবং এটা বলবো যে আমরা ফুরিয়ার দ্বারা অধ্যায়ে কিন্তু এই কনসেপ্টগুলো একদম বিস্তারিত আলোচনা করেছি, সেটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে আমার কি জোর ফাংশন। জোর ফাংশনের ক্ষেত্রে আমি লোয়ার লিমিটকে যদি 0 করি, আপার লিমিটকে যদি নন 0 করি, মূল এই ইন্টিগ্রাল সাইনের আগে একটা কি দিতে হয়? 2 গুণ করতে হয়। আর 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার কি n, সাথে হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? জোর ফাংশন বলে আমরা এই কাজটা করতে পারতেছি। স্যার করার পরে আমরা এতটুকু পর্যন্ত করার পরে আমরা অনেক দূর চলে আসলাম। আমরা 2টাকে এই পাশে গুণ করি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2n আমার n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার সেটা আমরা লিখলাম। এরপর দেন ইন্টিগ্রাল সাইন অফ, স্যার আপনারা যদি খেয়াল করি 1 মাইনাস এক্স স্কয়ারকে এই যে এটা আছে ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য আমরা এক্স স্কয়ারকে জেড মনে করব। তাহলে আমরা পাশে লিখতে পারি যে লেট আমার এক্স স্কয়ার সমান আমরা কি মনে করব? জেড মনে করব। তাহলে এক্স স্কয়ার সমান যদি আমরা জেড মনে করি তাহলে এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে এক্স এর সাপেক্ষে 2x, এক্স কে করলে dx, জেড কে করলে কি হবে? dz হবে। এখান থেকে আমরা dx এর রেজাল্টটা বের করে নিই। তাহলে dx এর রেজাল্টটা যদি বের করে নিই আমরা পাবো 1/2x dz আমরা পেয়ে যাব, তাই না? হ্যাঁ। তাহলে 1/2 ইন্টু, স্যার একটু করে খেয়াল করেন, এক্স স্কয়ার সমান যদি জেড হয় x সমান হবে √z, তাহলে x এর জায়গায় √z বসিয়ে দিব, সাথে হচ্ছে আমার কি dz। এরপর দেন আগে ছিল x এর লিমিট, এই যে x এর লিমিট এখন হয়ে যাবে আমার z এর লিমিট, তাও আমার চেঞ্জ হবে না। এটার কারণ হচ্ছে x এর সাথে z সমানুপাতিক সম্পর্ক, বাড়লে বাড়ে কমলে কমে। তাহলে x এর লিমিট যদি 0 থেকে 1 হয় আমার z এর লিমিটও হবে 0 থেকে কি 1 হবে, তাই না? হ্যাঁ। তাহলে z এর লিমিট 0 থেকে 1 বসিয়ে দিলাম। 1 মাইনাস এক্স স্কয়ার সমান আমরা কি ধরেছি? z ধরেছি, হোল টু দি পাওয়ার n সেটা আমরা লিখলাম। dx সমান আমরা পেয়েছি 1/2 √z, dz আমরা পেয়েছি। তাহলে 1/2 √z dz আমরা বসিয়ে দিব। আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপর দেন আমরা যদি স্যার এই 2টা যদি এই 2 এর সাথে আমার এই 2 চলে যাবে, তাহলে আমাদের আর থাকবে ফ্যাক্টোরিয়াল 2n। আপনাদেরকে যেভাবে আমরা ভেঙে ভেঙে অঙ্কগুলো সলভ করে দিচ্ছি, আশা করি আপনারা এগুলো খুব স্মার্টলি ভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন।
আশা করছি আপনারা এই ম্যাথগুলো যদি মনোযোগের সহিত খেয়াল করেন আপনাদের বুঝতে কখনো সমস্যা হবে না। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের মিরাকেল ম্যাথসের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়, আমরা সেই জন্য প্রত্যেকটি ম্যাথ আমরা সমাধান করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি এবং আমাদের সর্বোচ্চ এফোর্টটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি উপকৃত হন, আপনাদের যাদের ফ্রেন্ড সার্কেল রয়েছে অবশ্যই তাদেরকে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন। আর সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা পারে পৃথিবীটাকে আরো একটু সুন্দর করতে। এই জন্য আপনারা এই সহযোগিতাটা আমাদের জন্য করবেন এবং আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে এবং আমাদের সর্বোচ্চ এফোর্টটা আপনাদের জন্য আমরা দিয়ে যাচ্ছি। আশা করি আপনারা বেটার কিছু আপনারা পাচ্ছেন এবং ফিউচারে আরো পাবেন। ধন্যবাদ। তাহলে ফ্যাক্টোরিয়াল 2n আমরা এখানে 2 টু দি পাওয়ার 2n সেটা লিখলাম। আমার ফ্যাক্টোরিয়াল n হোল স্কয়ার ইন্টিগ্রাল সাইন অফ 0 থেকে 1 এরপর দেন স্যার দেখেন 1/√z। তাহলে √z কে লেখা যায় z টু দি পাওয়ার হাফ। তাহলে 1/z টু দি পাওয়ার হাফ কে লেখা যায় z ইনভার্স হাফ অবশ্যই। আর 1 - z হোল টু দি পাওয়ার n সেটা তো আছে, সেটাকে লিখলাম dz। আমরা এই লাইনটাকে পরের পৃষ্ঠায় আবার লিখবো আপনাদেরকে বোঝার সুবিধার্থের জন্য। আপনাদের দুইবার লেখার কোনো দরকার নাই, জাস্ট আপনাদেরকে বোঝার জন্য আমরা লাইনটাকে একটু আবারও লিখছি, কেমন? তাহলে ফ্যাক্টোরিয়াল 2n সর্বশেষ যে লাইনটা পেয়েছিলাম 2 টু দি পাওয়ার 2n ফ্যাক্টোরিয়াল n হোল স্কয়ার 0 থেকে 1 z টু দি পাওয়ার মাইনাস হাফ, আমার 1 - z হোল টু দি পাওয়ার n সাথে হচ্ছে আমার dz। ফ্যাক্টোরিয়াল 2n তারপর দেন 2 টু দি পাওয়ার 2n আমার ফ্যাক্টোরিয়াল n হোল স্কয়ার সেটা লিখলাম 0 আপ টু 1। স্যার একটু খেয়াল করবেন, মাইনাস হাফকে লেখা যায় আমার হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ। অনেকের মনের মধ্যে প্রশ্ন চলে আসছে এতক্ষণে, আমি হাফ মাইনাস 1 লিখতে যাচ্ছি বা কেন, সেটার উত্তর কিছুক্ষণ পর পেয়ে যাবেন। 1 - z হোল টু দি পাওয়ার আমি n এর সাথে একটা এক যোগ করলাম, একটা এক বিয়োগ করলাম, dz সেটা লিখলাম। এটা লেখার একটাই কারণ হচ্ছে আমাদের যে বিটা mn এর ফর্মুলাটা ছিল, বিটা mn এর ফর্মুলাটা ছিল ইন্টিগ্রাল সাইন অফ 0 থেকে 1 x টু দি পাওয়ার m-1 - x হোল টু দি পাওয়ার n-1 dx, যেটা আপনারা অনার্স প্রথম বর্ষে বিটা গামা ফাংশনের ক্যালকুলাস 1 এ আপনারা পড়েছিলেন এবং সেখান থেকে আমরা জানি বিটা mn এর ফর্মুলাটা হচ্ছে এটা, যে ইন্টিগ্রাল সাইন অফ 0 থেকে 1 x টু দি পাওয়ার m-1 - x হোল টু দি পাওয়ার n-1 ইনটু dx। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আপনি যদি এটার সাথে যখন এটা তুলনা করবেন আপনি খুব ইজিলি ভাবে স্মার্টলি ভাবে বলতে পারবেন যে m এর মান হচ্ছে হাফ, আমার n এর মান হচ্ছে n+1, কারণ -1 এর সাথে n, -1 এর সাথে n+1, তাহলে n বলতে n+1। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো যে এখন ফ্যাক্টোরিয়াল 2n সেটা তো অবশ্যই আমার থাকবে, বসে যাবে, আর আমার 2 টু দি পাওয়ার 2n ফ্যাক্টোরিয়াল n হোল স্কয়ার বিটা হাফ n+1 সেটা আমরা বলতে পারবো। এই যে সূত্রটা আপনাদেরকে এখানে নোট ডাউন করে দিচ্ছি, আপনারা সূত্রটা অবশ্যই খাতার পাশে নোট ডাউন করে নেবেন। এরপর দেন আমাদের বিটা mn এর সাথে গামার একটা সম্পর্ক ছিল, এটা কি মনে আছে কারো? অবশ্যই মনে থাকার কথা, বা মনে না থাকলে এখানে নোট ডাউন করে দিচ্ছি। বিটা mn সমান হচ্ছে গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n, তাই না? গামা m প্লাস n ছিল, m প্লাস n। তাহলে আমরা এখন এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। এখন এই ফর্মুলাটা যদি এখন এখানে ব্যবহার করি আমরা পাবো ফ্যাক্টোরিয়াল 2n 2 টু দি পাওয়ার 2n n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার গামা n ফ্যাক্টোরিয়াল গামা n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। এরপর দেন আমরা বিটা m বলতে হাফ, n বলতে n+1। তাহলে সূত্র কি ছিল? গামা n, তাহলে গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n, তাহলে গামা n বলতে হাফ, n বলতে n+1 সেটা লিখলাম। এরপর দেন ফ্যাক্টোরিয়াল 2n সেটা লিখলাম 2 টু দি পাওয়ার 2n ফ্যাক্টোরিয়াল 2n হোল স্কয়ার। তারপর দেন আমাদের গামা হাফ সেটা লিখলাম। স্যার আমরা জানি যে গামা n+1 সমান হচ্ছে আমার n ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু আমরা জানি গামা n+1 সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আপনাদেরকে এগুলো সবগুলো আমরা বিটা গামা ফাংশন অধ্যায়ে পড়েছিলাম অনার্স প্রথম বর্ষে, সেই সূত্রগুলো এখানে ইউজ হচ্ছে, সূত্রগুলো খাতার পাশে নোট ডাউন করে দিচ্ছি। তাহলে গামা n+1 এর জায়গায় এই যে গামা n+1 এর জায়গায় লিখতে পারবেন n ফ্যাক্টোরিয়াল লিখতে পারবেন, সেটা আমরা লিখলাম। লেখার পরে নিচে যা আছে সেটাকে একটু সাজিয়ে লিখি যে n+1 প্লাস হাফ আমরা সেটা লিখতে পারি। আচ্ছা লিখলাম। লিখার পরে পরবর্তীতে আমরা যদি খেয়াল করি যে
এখানে আমরা ফ্যাক্টোরিয়াল এন, তাহলে একটা একটা চলে যাবে আর আমাদের থাকবে ফ্যাক্টোরিয়াল 2n 2 টু দি পাওয়ার 2n, একটা একটা চলে গেলে আর নিচে থাকবে ফ্যাক্টোরিয়াল n আমার থাকবে, আর এখানে থাকবে গামা হাফ, তাহলে গামা হাফ লিখলাম। এরপর দেন আমার এখানে থাকতেছে গামা n প্লাস 1 প্লাস হাফ আমরা লিখতে পারি। স্যার দেখেন আমার গামা n প্লাস 1 সমান যদি n ফ্যাক্টোরিয়াল হয়, আমি খুব সহজে বলতে পারি n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে গামা n প্লাস 1, বলতে পারি না? অবশ্যই আমরা বলতে পারি। তাহলে n এর পরিবর্তে যদি আমি 2n লিখি কোনো সমস্যা হবে? তাহলে আমি n এর পরিবর্তে যদি 2n লিখি, এটা হয় না? বলেন তো হয় না? অবশ্যই হয়। তাহলে গামা 2n প্লাস 1 সমান, এই যে গামা 2n প্লাস 1 সমান, এই যে আমার এটার চেহারা মিল আছে ফ্যাক্টোরিয়াল 2n, তাহলে ফ্যাক্টোরিয়াল 2n এর জায়গায় গামা 2n প্লাস 1 লিখতে পারি অবশ্যই। তাহলে আমরা সেটা লিখব যে গামা 2n প্লাস 1 2 টু দি পাওয়ার 2n, সেটা আমরা লিখলাম। এরপর দেন ফ্যাক্টোরিয়াল n সমান আমরা কি লিখতে পারি? গামা n প্লাস 1, মানে ফ্যাক্টোরিয়াল থেকে গামার মধ্যে চলে যাচ্ছি এখন। গামা n, এই যে ফ্যাক্টোরিয়াল n এর জায়গায় আমরা লিখতে পারি গামা n প্লাস 1 লিখলাম। এরপর দেন আমাদের আর কি আছে বলেন তো? এখানে আমার গামা হাফ আছে, গামা হাফ লিখলাম, আর এখানে আছে গামা n প্লাস 1 প্লাস হাফ, n প্লাস 1 প্লাস হাফ, সেটা লিখলাম। লিখার পরে আমরা একদম সর্বশেষের দিকে চলে আসছি ক্যালকুলেশনের। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, স্যার আমরা একটা উপরে 2 গুণ করব, নিচে একটা 2 গুণ করব, পারবো না? আপনার সরাসরি এখানে করে দিচ্ছি, উপরে একটা 2 গুণ করলাম, নিচে একটা কি গুণ করলাম? 2 গুণ করলাম। আমরা বলছি উপরে একটা 2 গুণ করব, নিচে একটা 2 গুণ করব। এখন আমাদের মনে হতে পারে কেন আমি 2 গুণ করব? আপনি এটাকে ক্যালকুলেশন করেন, আপনি পাবেন 2 টু দি পাওয়ার 2n প্লাস 1, পাবেন না? অবশ্যই পাবেন। আর উপরে পাবেন 2 গামা 2n প্লাস 1 গামা হাফ, তারপর দেন নিচে পাবেন গামা n প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস হাফ। অনেকে হয়তো বুঝতে পারেন না 2 কেন গুণ করেছি, একটু পর আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমাদের একটা যে ডুপ্লিকেশন ফর্মুলা ইন গামা ফাংশনের একটা ফর্মুলাটা ছিল, সেটা মনে রাখবেন। সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2n প্লাস 1, স্যার এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ডুপ্লিকেশন ফর্মুলা কিসের জন্য? গামা ফাংশনের জন্য। 2 টু দি পাওয়ার 2n গামা n প্লাস 1 দেন গামা n প্লাস 1 প্লাস হাফ সমান ছিল, এই যে এটা সমান ছিল গামা 2n প্লাস 2 গামা হাফ ছিল। এটা হচ্ছে ডুপ্লিকেশন ফর্মুলা ফর কিসের জন্য? গামা ফাংশনের জন্য। আপনারা অবশ্যই সেটা নোট ডাউন করে রাখবেন, তাহলে এটা সমান আপনি এটা লিখতে পারবেন। এই যে দেখেন এটার চেহারা নিচের এটার চেহারা সেম কিনা, তাহলে এটার জায়গায় আপনি এটা লিখতে পারবেন নাকি পারবেন না? অবশ্যই পারবেন। এই যে 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 বানানোর জন্য আমি একটা 2 গুণ করেছিলাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে আপনি রেজাল্টটা যখন বসাই দিবেন, তখন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এটার পরিবর্তে, এই যে নিচে এটার পরিবর্তে গামা n প্লাস 2 হাফ বসিয়ে দিবেন আর কি। তাহলে আমরা নিচে এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু উপরে তো যা আছে তা ঠিক থাকবে নাকি, 2n প্লাস 1, তারপর দেন গামা হাফ, এটা ঠিক থাকবে, আর নিচে চলে আসবে আমার 2n গামা 2n প্লাস 2 আমার গামা হাফ চলে আসবে। এই গামা হাফ চলে যাবে, পরীক্ষায় কাটাকাটি করার দরকার নেই, আপনি বোঝার জন্য কাটলাম। এটা আমাদের চলে আসবে, আর আমাদের থাকবে 2 ইন্টু গামা 2n প্লাস 1, এই যে উপর এটা থাকবে, আর নিচে কি থাকবে? এই গামা 2n প্লাস 2। স্যার দেখেন আমার গামা n সমান আমরা লিখতে পারি n মাইনাস 1 ইন্টু গামা n মাইনাস 1, আমরা কিন্তু এটা লিখতে পারি গামা n সমান হচ্ছে n মাইনাস 1 ইন্টু গামা n মাইনাস 1। তাহলে এটা যদি লিখতে পারি, বলেন গামা n এর পরিবর্তে যদি 2n প্লাস 2 থাকে, তাহলে আপনি এখানে বসান n এর পরিবর্তে 2n প্লাস 2 বসান, তাহলে বসালে পাবেন n এর পরিবর্তে 2n প্লাস 2 বসান না, প্লাস 2 থেকে মাইনাস 1 চলে গেলে আর 1 থাকবে, তাহলে 2n প্লাস 1 হবে। এখানে n এর পরিবর্তে 2n প্লাস 2 বসান, তাহলে পাবেন গামা কি 2n প্লাস 1, এটা পেয়ে যাবেন। পাবেন না? এই যে ফর্মুলাটা এখানে লিখে দিয়েছি। ক্লিয়ার? তাহলে এইটা সমান, এই যে এটা সমান এটা বলতে পারি, তাহলে সেটা এখন এখানে বসিয়ে দেন, এই যে এটার জায়গায় এটা বসিয়ে দেন, তাহলে পাবেন 2n প্লাস 1 আমার গামা 2n প্লাস 1, গামা 2n প্লাস 1 গামা 2n প্লাস 1 চলে যাবে। ফাইনালি আমরা আমাদের 2 ডিভাইডেড বাই যে 2n প্লাস 1 যেটা পাওয়ার কথা, যেটার জন্য এতক্ষণ ধরে এত যাবত ক্যালকুলেশন করে যাচ্ছি, সেটা আমরা পেয়ে গেলাম। আশা করছি আপনারা ম্যাথটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং অতি গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনারা এই গুরুত্বপূর্ণ ম্যাথটি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আজকে এতটুকু, নতুন একটি পর্ব নিয়ে আগামী পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।
আন্তরিক ধন্যবাদ সবাইকে।